সুপ্রিয় চিকিৎসক মন্ডলী, সবাইকে আমাদের আজকের এই এক্সাম সিজনের বিশেষ সেশন ডিকোডিং মেডিসিন অস্পিতে স্বাগতম। আপনাদের সামনে অনেকেরই এফসিপিএস এমডি সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা রয়েছে এবং আমাদের এই সেশনটা মেনলি যাতে আপনাদের পরীক্ষা আপনাদের হেল্প হয় সেটা চিন্তা করে আমাদের আজকের আয়োজন। টপিক আবারও বলছি, ডিকোডিং মেডিসিন অস্পি, এবং আমরা অত্যন্ত অনার্ড আমাদের আজকের স্পিকার আপনাদের অত্যন্ত পছন্দের প্রফেসর এম এ হাসান চৌধুরী স্যার। স্যার ফর্মার ডিরেক্টর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ চিটাগাং অ্যান্ড ফর্মার প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ মেডিসিন চিটাগাং মেডিকেল কলেজ। এবং আমরা চেষ্টা করবো যাতে সেশনটা ইন্টারেক্টিভ হয়, কারণ ওয়ান ওয়ে সেশন অস্পি হলে আসলে এটা খুব একটা আনন্দের হয় না। আপনারা পার্টিসিপেট করার চেষ্টা করবেন। তো আমি সেশনটি আমাদের সম্মানিত স্পিকার প্রফেসর এম এ হাসান চৌধুরী স্যারের কাছে হ্যান্ড ওভার করছি। Thank you, Dr. Ehsanuজ্জামান খান, for your nice introduction. আজকে আমরা ওই অস্পির উপরে বিশেষভাবে জোর দিব। এটা একটা ভাইটাল ইস্যু ফর আফটার রিটার্ন। আমাদের ক্রস করে কিন্তু অস্পিটাই ক্রস করে আমাদের যাওয়া লাগবে ক্লিনিক্যাল পার্টে। সুতরাং এটা আমি অনেকটা বলতে পারি এটা যে ব্রিজ বিটুইন দ্য রিটার্ন এক্সামিনেশন অ্যান্ড দি ক্লিনিক্যাল এক্সামিনেশন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন হসপিতে অনেকগুলি কন্টেন্ট থাকে, এর মধ্যে ইসিজি, এক্স রে, সিটি, এমআরআই, ডাটা শিট থাকে। আমরা কিছু এক্সাম্পল দেখাবো আপনাদেরকে, এবং আমার মনে হয় আপনারা ইন্টারেক্ট করার চেষ্টা করবেন যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয় এবং আমরাও এটা ভালোভাবে করতে পারি। তাহলে প্রথম আমরা শুরু করি একটা ইসিজি দিয়ে। 20 years old man present with sudden onset palpitation. Look at the ECG and answer the following questions. Number one is findings in ECG. Second is diagnosis. Third is confirmatory test. Fourth is definitive treatment. Mention 3 drugs used to treat the patient and drugs contraindicated in this condition. একজন রেসপন্স করেন, মনে হয় আমি আসিফ রুবায়েতকে দিয়ে শুরু করি, কারণ আমি হোপফুলি আমি খুব আশাবাদী যে আসিফ রুবায়েত এবার এক্সাম ক্র্যাক করবেন। ডাক্তার আসিফ রুবায়েত। Assalamu alaikum, sir. Islam. Sir, this is a 12-lead ECG showing the heart rate is around 150 beats per minute. The rhythm is irregular. There is a delta wave seen in all. Delta wave seen in the chest lead, sir. There is What is your ECG diagnosis? WP-Tambrose syndrome, sir. Type A. আর অন্য কিছু অ্যাড করতে চান? Sir, atrial fibrillation আছে, sir. Atrial fibrillation with আপনার WPW syndrome or pre-excitation syndrome, ঠিক আছে। এটা কনফার্ম করার জন্য কি টেস্ট আছে? এটা কনফার্ম স্যার ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি করব স্যার। ইপিএস। আচ্ছা, এটার এই ইসিজি এখন এই মুহূর্তে কি ট্রিটমেন্ট দেওয়া উচিত? এর মধ্যে স্যার রেট কন্ট্রোল করতে পারি আমরা, বেটা ব্লকার দিব, ভেরাপামিন দেওয়া যেতে পারে, বেটা ব্লকার দেওয়া যেতে পারে, আর ডিওক্সিনও দেওয়া যেতে পারে স্যার। আর যদি রেট কন্ট্রোল, আচ্ছা, আর রিদম কন্ট্রোল করব স্যার। যদি পেশেন্টের স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকে সেক্ষেত্রে তখন স্যার আমরা অ্যামিউডারিন ইনফিউশন দিতে পারি, কন্টিনিউয়াস অ্যামিউডারিন। অথবা যদি তার না থাকে, স্ট্রাকচারাল হার্ট ডিজিজ না থাকে, তাহলে ফ্লেকেনাইড দেওয়া যেতে পারে স্যার। আচ্ছা, আমাদের এখানে কোনো ড্রাগের কন্ট্রাইন্ডিকেশন আছে নাকি? জি স্যার, এটা হচ্ছে ভ্যাসোডাইলেটর দেওয়া যাবে না। ভ্যাসোডাইলেটর আর নাইট্রেটস দেওয়া যাবে না স্যার। নাইট্রেটস, ভ্যাসোডাইলেটর এগুলো দেওয়া যাবে না স্যার। ঠিক আছে, আমরা দেখি তাইলে। ও পার্সিয়ালি কারেক্ট আছে, আমরা উত্তরটা দেখে নিই। রেটটা হলো ভেরি ফাস্ট, 200 to 250 beat per minute. Rhythm irregularly irregular. QRS complex is white, polymorphic, delta wave present, slat upstroke of the QRS visible in several leads. ECG diagnosis atrial fibrillation is WPW syndrome অথবা pre-excitation atrial fibrillation. এটা হলো আমাদের ফাইন্ডিং ইন দ্য ইসিজি অ্যান্ড ইসিজি ডায়াগনোসিস।
কনফার্মিটি টেস্ট এটাও ঠিক আছে। ইফ ইউ স্টাডি গোল্ড স্ট্যান্ডার্ড টু লোকেট দ্য অ্যাক্সেসরি পাথওয়ে বান্ডল অফ ক্যান্ট। আচ্ছা, ডেফিনিট ট্রিটমেন্ট হলো রেডিও ফ্রিকোয়েন্সি ক্যাথেটার অ্যাবলেশন। আর যদি প্যাশন হিমোডাইনামিক আনস্টেবল থাকে তাহলে কার্ডিওভার্সন। এটা আসলে অনেক সময় এটার সাথে যোগ করে দিতে পারে ব্লাড প্রেশার ইজ 80/40। জি স্যার, এটা ওটা বলতে চাইছিলাম স্যার। ওটা পেশেন্ট যদি হেমোডাইনামিক্যালি স্টেবল, হেমোডাইনামিক আনস্টেবল, আর যদি 48 আওয়ার্স এর ভিতরে আসে, আর যদি 40 আওয়ার্স এর পরে আসে, এভাবে বাক্যটা বলা উচিত ছিল স্যার আসলে। হ্যাঁ, ঠিক আছে। না, আমি হিন্সটা দিই না ইচ্ছে করে। ওইটা আনস্টেবল যদি 80/40 থাকতো তাহলে আপনি ডাইরেক্ট বলে দিতে পারতেন যে সিনক্রোনাইজড কার্ডিও, এটা কার্ডিওভার্সন করতে হবে। আর এটার প্রধান ড্রাগ সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রোকেনামাইড, আর হলো আরেকটা ওষুধ হচ্ছে অ্যামিডরন, যেটা বলছেন আপনি, টিলাইট। আর এখানে অ্যাবি ব্লকার যত আছে, ডিগক্সিন বলছেন, এটা কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড ড্রাগ। বিটা ব্লকার ইজ কন্ট্রাইন্ডিকেটেড। ব্যাট দেওয়া যাবে না, ভেরাপামিল, মানে ডিগক্সিন। বেসিক প্রিন্সিপাল হলো অ্যাবি নোট ব্লক করে এরকম কোনো ড্রাগ দেওয়া যাবে না। ডিগক্সিন, ক্যালসিয়াম, যে আমরা যেমন এমনি কনভার্সনে যেই এট্রিফিকেশনে আমরা দিতে, কারণ আরো বেশি এরিথমিয়া বেড়ে যাবে। আপনি এই আমরা এর পরের পৃষ্ঠে গেলে দেখতে পাবো। এই যে দেখেন, এটা হলো অ্যাক্সেসরি পাথওয়ে। আমরা যদি এটা ব্লক করে ফেলি তাহলে এদিক দিয়ে আরো র্যাপিডলি হবে। এবং এখানে তিনটা এটাতে তিনটা ডব্লিউ দিয়ে হবে ওয়েব, ডেল্টা ওয়েব, পি দিয়ে হবে পিআর ইন্টারভেল, আর আরেকটা ডব্লিউ দিয়ে হবে হোয়াইট কিউআরএস কমপ্লেক্স। এই তিনটা ট্রাইড থাকে। তাহলে এখানে দেখেন ডেল্টা স্লো ওয়েব, হোয়াইট কিউআরএস কমপ্লেক্স এবং হার্ট রেট। এটা অ্যাক্সেসরি এই পাথওয়ে দিয়ে জন্য হচ্ছে এটা রিএন্ট্রি ট্যাকিকার্ডিয়া বলে। এটা মোস্ট কমন অ্যারিথমিয়া অফ ডব্লিউপিতে রিএন্ট্রি ট্যাকিকার্ডিয়া তো সবচেয়ে কমন। এট্রিয়াল ফিব্রিলেশন অর ফ্লাটার মে অকার, মে লিড টু ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। সুতরাং এটা একটা মেডিকেল ইমার্জেন্সির মতো যদি হিমোডাইনামিক আনস্টেবল থাকে। কার্ডিওভার্সন, এমনি এট্রিয়াল ফিব্রিলেশন থাকলে এই প্রোকেনামাইড, অ্যাভয়েড বিটা ব্লকার, অ্যাবি ব্লকার সবসময় অ্যাভয়েড করতে হবে। আর অ্যাবলেশন বা বাইপাস ট্র্যাক এটা আপনার পরে রুগীকে এটা ইপিএস করে বাইর করতে হবে। তাহলে এই জিনিসটা দেখলে আমরা বুঝতে পারবো যে অ্যাক্সেসরি পাথওয়ে, এই পাথওয়ে তোরা অ্যাক্সেসরি পাথওয়ের জন্য হচ্ছে। এখানে আপনি আরেকটা কথা বলছেন, টাইপ 2 এ এবং বি টাইপ। এ হলো আপ যেটা থাকে, এটাতে আমরা দেখবো এটা B1-এ, বিতে ডেল্টা প্রিডমিনেন্ট নেগেটিভ থাকবে। বি মানে বিলু মনে রাখবেন, সব নেগেটিভ। এ মানে আপরাইট থাকে। B4-6-এ সাধারণত B1 to B3-তে সব নেগেটিভ থাকে। নেগেটিভ থাকলে মনে করবেন এটা বি টাইপ। ঠিক আছে? আর কারো কোনো বলার আছে কিছু? নাহলে আমরা পরবর্তী ইয়াতে যাই। ঠিক আছে, আমরা নেক্সট। এখানে একটা IOE স্টেশন দেওয়া হয়েছে। A 35 years old female came to OPD with the complaints of pain and swelling of multiple joints for last 2 months. And after clinical evaluation with laboratory investigation, she was diagnosed as a case of rheumatoid arthritis. তাহলে আমরা কনফার্ম করলাম ল্যাবরেটরি এবং ক্লিনিক্যাল। তাহলে টেল মি 4 important points you will consider before initiation of therapy. থেরাপি দেওয়ার আগে আপনি 4টা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেন, কি কনসিডার করবেন। A tell to widely used disease activity measuring tool in clinical practice. Her DAS score is 6.1, CBC-ALT, creatinine was normal. She has no other comorbidities and her family was complete. How will you initiate her DMRD? After 6 weeks, she came back to follow up. Her report shows hemoglobin 11.2, ESR 60 in first hour, TC normal count, platelet count normal, ALT normal, creatinine also normal. What other important points you look for before readjustment of MTX? তাহলে একটা বলেন দেখি। যে কোনো একজন, হাবিবা সবাইকে তুমি অন করে রাখো, যে কোনো একজন বলা শুরু করেন। জুম ফুল হয়ে গেছে, আর জুমে কেউ ঢুকতে পারবেন না, লাইভে দেখতে হবে। ওকে, যে কোনো একজন। আপনারা কিন্তু বেশিরভাগ এক্সামিনই ধরে আমরা অ্যালাউ করতেছি। সালেমনির রাজি, তুমি একটা চান্স নাও।
স্যার আমি তো জুনিয়র, তারপরে বলতেছি স্যার। আল্লাহর নাম নিয়ে শুরু করো, সমস্যা নেই। আর শুরু ফোর্থ করলে হয়ে যাবে। পয়েন্ট স্যার, প্রথম পয়েন্ট স্যার হচ্ছে যে মানে ওনার হচ্ছে যে প্রেগন্যান্সি মানে পটেনশিয়াল আর কি, যে মানে স্যার ইয়েটা দেখবো, মানে বাচ্চা নিতে যাচ্ছে কিনা ফ্যামিলির, কারণ মিথোটিক যে এটা আসলে এমনি আমি পরের প্রশ্নগুলি দেখিয়ে ফেলছি, এই জন্য স্যার আসলে আর জি স্যার। আইইউতে কিন্তু দেখাই না। তারপরে স্যার হচ্ছে হ্যাঁ, কিডনি সিকিউরিটি বা স্যার পালমোনারি ফাংশন টেস্ট এগুলো দেখবো স্যার, রিনাল ফাংশন টেস্ট, হুম, পালমোনারি ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট একটু দেখবো হুম। স্যার আর কি। আর স্যার ইয়ে দেখবো স্যার যে টিবি স্ট্যাটাস, টিবি টিবি আছে কিনা, স্ট্যাটাস, ইয়েস। ইনফেকশন ইয়ে আছে যেহেতু স্যার, এই তো ফিমেল স্যার। পেশেন্ট আমরা আগে ফ্যামিলি কমপ্লিট কিনা এটা দেখতে হবে হিস্ট্রিতে। স্যার জি হ্যাঁ, স্যার, স্যার আপনার প্রশ্নগুলো দেখে কি বলতেছি স্যার আর কি, যে হ্যাঁ, আর প্রশ্নটা আসলে সব বলে দেওয়া হয়েছে, এটা তো 1 by 1। জি স্যার। হ্যাঁ, টু ওয়াইডলি কজড ডিজিজ অ্যাক্টিভিটি মানে স্যার আমরা ওই যে -28 দেখবো স্যার। হ্যাঁ। আর কোনটা আছে -28 ছাড়া? দুইটা টুল বলা হয়েছে। স্যার ইয়ে আর কি যে স্যার হাইটাই আছে কিছু। হাই এসিপি এটা স্যার আর কি, যে আচ্ছা, মার্কার স্যার, মার্কার। অন্যরাও সাথে কিছু অ্যাড করতে পারেন, সবাইকে অন হ্যাঁ, করা আছে। ডাস এটা স্কোর মনে করেন 6.1। এখন ফ্যামিলি কমপ্লিট এই প্রশ্নগুলি তখন উত্তর একজনের জিজ্ঞেস করবে, হাউ উইল ইউ ইনিশিয়েট হার ডিএমআরটি? স্যার মিথোট্রিক্সেটের ডোজ বাড়বে স্যার, আর হচ্ছে যে মানে আর পেডনিসিলিন যদি দেই স্যার, তাহলে এটা স্যার আর কি যে ট্যাপার করতে থাকবো স্যার আর কি। না, এখনো তো শুরু করেন না আপনি। এখন ওনার ইনিশিয়েশন আগে হিস্ট্রি নিলেন, ডিজিজ অ্যাক্টিভিটি করলেন, তারপরে আপনাকে এখন এক্সামিনার বললো যে ওর 6.1। আপনি এখন তার সব লিভার ফাংশন যেগুলি বলছেন, কিডনি ফাংশন সব ভালো, কোনো কোমরবিডিস নাই, ফ্যামিলিও কমপ্লিট আছে। এখন কিভাবে আপনি শুরু করবেন ডিএমআরটিতে? এমটিএ শুরু করবেন, ঠিক আছে তো? আর 25 মিলিগ্রাম করেই তো প্রথমে 25 দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম স্যার। 7.5 দেন না স্যার, 10 মিলিগ্রাম পার উইক 10 সাথে 10 মিলিগ্রাম ও সাথে 1 মিলিগ্রাম escalate to 25 মিলিগ্রাম পার উইক। হুম, ঠিক আছে। আর 6 স্যার সপ্তাহ পরে আবার রুগীটা আসলো, তখন আপনার এখন সবকিছু আবার ইনভেস্টিগেশন করলেন, এখন আপনি রিঅ্যাডজাস্ট কিভাবে করবেন? ডক্টর ওমর, আপনি বলতে থাকেন। স্যার আমরা স্যার ক্যামেরা তো অন আছে। আমরা স্যার পেশেন্টের হিস্ট্রি মানে ক্লিনিক্যাল ফিচার দেখবো স্যার, পেশেন্ট ক্লিনিক্যালি ইমপ্রুভ করেছে কিনা। হুম, আমরা স্যার পেশেন্টের সিআরপি দেখবো, ইএসআর দেখবো স্যার। হুম। ইফ পসিবল স্যার জয়েন্ট আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি স্যার, যে কোনো মানে ইমপ্রুভমেন্ট, মানে যেটা কোনো ডিফর্মিটি বা কোনো কমপ্লিকেশন হচ্ছে খুব কিনা বেশি স্যার। ইম্পর্টেন্ট আলট্রাসাউন্ড তো রোগ নির্ণয় না স্যার, স্যার আমরা সিআরপি স্যার, স্যার সিআরপি -28 স্কোর স্যার। আবার করবো স্যার, হ্যাঁ, জি স্যার। স্কোর আবার করবো স্যার। হ্যাঁ, এটা একটা আছে না, যদি স্যার পেশেন্টের remission সিমটম, remission। কখন আমরা রিমিশন বলি? ওই যে ছকে আছে হুম। কত উপর কত আচ্ছা, নিচে ঠিক আছে, আমরা দেখে নিই। এখানে 4 পয়েন্ট মানে ডিজিজ অ্যাক্টিভিটি স্কোর ঠিকই বলছেন। ডিউরেশন অফ ইলনেস, প্রেজেন্স অফ প্রেডিক্টর অফ পুয়ার প্রগনোসিস, কোনো পুয়ার প্রগনোস্টিক মার্কার আছে কিনা, প্রেজেন্স অফ কোমরবিডিটিস, প্রেগনেন্সি, পেশেন্ট প্রেফারেন্স, সোশিওইকোনমিক কন্ডিশন। তারপরে ডাস 28 ওই যে স্কোর ক্লিনিক্যাল ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স, তারপরে সিম্পলিফাইড ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স, এসিআর রেসপন্স, এটা বলছেন অনেকে। এই চারটার মধ্যে যেগুলো দুইটা বললে হবে। আর মিথোট্রেক্সেট এটা হলো আমাদের 50 মিলিগ্রাম পার উইক উইথ ফলিক অ্যাসিডটা বলতে হবে, যেহেতু ওর 6.1 আছে, ওর মিথোট্রেক্সেট এবং ফলিক অ্যাসিড দুইটাই দিতে হবে। আবার ডিজিজ অ্যাক্টিভিটি স্কোর দেখবো আমরা, ড্রাগ টলারেন্স, তার নৌশিয়ার সাইড ইফেক্টগুলি আমাদের দেখতে হবে, কোনো অ্যাডভান্স ইভেন্ট হয় কিনা, এমটিএক্সের কারণে যেগুলি হয়, ওর মিউকোসাইটিস হয়, তারপরে প্যানসাইটোপেনিয়া অথবা বাইসাইটোপেনিয়া হইতে পারে, এগুলি দেখতে হবে। এটা অবশ্য আমি প্রশ্নটা সব একসাথে বলে ফেলছি, এই জন্য স্টেপ বাই স্টেপ, কারণ পরের প্রশ্ন আপনি যখন উত্তর দিবেন না তখন আপনাকে পরের প্রশ্নটা তখন ওরা করা হয় আর কি। ঠিক আছে, এটা আসলে এখানে খুব বেশি ইয়ে করা যাচ্ছে না, আমরা নেক্সট যাই।
A 35 years old woman admitted with one week history of muscular weakness and shortness of breath. Her past medical history is unremarkable except for a history of dental caries and dry eyes. Investigation report: sodium 137, potassium 1.8, chloride 115, bicarbonate 9, blood urea nitrogen 16, creatine 0.9, glucose 110, arterial pH 7.2, carbon dioxide 20, and partial pressure of oxygen is 115. এখন what is the acid base disorder? যে কোনো একজন। স্যার এটা হচ্ছে vesical or distal renal tubular acidosis. এটা renal tubular acidosis due to Sjogren's syndrome. Sjogren syndrome, very good. Yes, এটা yes, dental Sjogren's caries syndrome. এবং dry eyes এই দুইটা হলো ক্লো দেওয়া আছে কি কারণে ও ডিস্টাল টিউবার অ্যাসিডোসিস হয়েছে। এটাতে কি হয়? হাইপোক্যালেমিয়া। এই যে দেখছেন পটাশিয়াম 1.9. What may be the underlying cause of this? এটা বলে ফেলছেন। What could be the clinical disease for this case dignity? 4 further laboratory tests to establish the diagnosis. Mention 1 bedside and 1 lab investigation confirm the disease. ওকে, ডক্টর ওমর আপনি কমপ্লিট করেন। আসসালামু আলাইকুম স্যার। Islam. What could be the clinical disease responsible? এটা তো স্যার Sjogren's syndrome স্যার। আর 4 ল্যাবরেটরি স্যার আমরা স্যার বেসসাইডে স্যার আমরা স্যার ওই চিটমা টেস্টটা করতে পারি স্যার। তারপরে রোজ বেঙ্গল কর্নিয়াল স্টেন যেটা Rose Bengal করবেন না NTSS NTSSB? জি স্যার এনপিএসএসবি ওটা তো করবো স্যার। তারপরে স্যার আমরা করতে পারি স্যার যদি পসিবল হয় স্যালাইভারি গ্ল্যান্ড বায়োপসি যদি করা যায় স্যার। IFC করতে পারেন। Salivary gland biopsy অথবা lacrimal gland biopsy করা যায় স্যার। হ্যাঁ, এখানে একটা জিনিস লিখছে টু কনফার্ম দ্য ডিজিজ। সুতরাং ওইটাই হলো মেইন। বায়োপসি করবো। বায়োপসি করতে হবে। বায়োপসি করবো স্যার। ঠিক আছে। Yes, sir. এখানে প্রাইমারি মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি কম্পেনসেশন, স্পেসিফিক্যালি হলো নর্মাল অ্যানায়ন গ্যাপ, পিএইচ ইজ 7.2, অ্যাসিডোটিক, বাইকার্বনেট ইজ লো। সুতরাং এটা আমাদের অ্যাসিডোসিস দিকে যাবে, বাই কার্বন ডাইঅক্সাইড 20, এটা অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন আছে, এবং ক্লোরাইড 15। তারপর হোয়াট ইজ দ্য আন্ডারলাইং কজ কিন্তু বলছেন ওই ডিস্টাল টিউবুলার অ্যানালাইসিস, এটাই বলতে হবে। আর ক্লিনিক্যাল ডিজিজ বলতে হবে Sjogren's syndrome আর কি। কেন? কারণ এখানে ড্রাই আই এবং ডেন্টাল ক্যারিজ দেওয়া আছে। ঠিক আছে, এটা মোটামুটি বুঝে গেছে। রেনাল টিউবার অ্যাসিডোসিস আপনারা ওই যে এগুলি বারবার আসে কিন্তু এগুলি রেনাল টিউবুলোপ্যাথি এবং টিউবুলার অ্যাসিডোসিস এই দুটো একদম ওসপি রিটার্ন সব জায়গায় আসে। এই দুটো ভালো করে ডিফারেন্সিয়েটিং পয়েন্টগুলি দেখে নিতে হবে। 4 laboratory invested to diagnosis: urinary pH, urinary anion gap, NARA test, exclusioner জন্য acid loss test, serum autoantibody, SSB, serum calcium phosphate or urinary calcium to assess nephrocalcinosis. এটার সাথে একটা nephrocalcinosis একটা বিষয় থাকে। 1 bedside test is Schirmer test আর minor salivary gland biopsy, এটা হলো confirmatory test. Final diagnosis হবে Sjogren's syndrome causing distal renal tubular acidosis, severe hypokalemia. ঠিক আছে, এটা মোটামুটি বোঝা গেছে সবাই। তাহলে আমরা একটু অ্যাসিড বেস ডিসঅর্ডার কিন্তু প্রত্যেকবার আসবেই। আমরা 6টা স্টেপ দেখাবো হাউ টু অ্যাপ্রোচ, খুব সিম্পলিফাইড ওয়েতে আমরা দেখানোর চেষ্টা করছি। প্রথমে পিএইচটা দেখবেন। পিএইচটা দেখলে এখানে 7.2 ছিল, সুতরাং অ্যাসিডোসিস। আর যদি অ্যালকালি হয় তাহলে 7.45-এর উপরে গেলে, আর যদি মিক্সড হয় তাহলে কিন্তু নর্মাল থাকবে পিএইচ। সুতরাং আমাদের কোন দিকে যাচ্ছে পিএইচটা, এটা দেখে আমাদের প্রথম স্টেপ হলো অ্যাসিডোসিস না অ্যালকালোসিসকে বের করা। সেকেন্ড হলো আমাদের আইডেন্টিফাই দ্য প্রাইমারি ডিসঅর্ডার। এর জন্য দুটো জিনিস আমাদের দেখতে হবে, একটা হলো বাইকার্বনেট, একটা হলো কার্বন ডাইঅক্সাইড। যদি বাইকার্বনেট বেশি কমে যায়, এখানে 9 ছিল, শুধু এটা মেটাবলিক অ্যাসিডোসিস। আর বাইকার্বনেট বেড়ে গেলে তো অ্যালকালোসিস, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে আমরা রেসপিরেটরি কথা চিন্তা করব। এখানে একটা ভ্যালু মুভস ইন দ্য সেম ডিরেকশন, পিএইচ ইজ প্রাইমারি। যদি প্রাইমারি হয় তাহলে যেদিকে সেম ডিরেকশন যাবে, পিএইচ যেদিকে, যেমন এখানে বাইকার্বনেটও নিচের দিকে ছিল আর পিএইচও ডাউনওয়ার্ড ছিল, সুতরাং এই জন্য আমরা প্রাইমারি ডিসঅর্ডারটাকে দেখে নিব। এখন থার্ড স্টেপ হলো কম্পেনসেশন আছে কিনা, এটা আমাদের দেখতে হবে। কম্পেনসেশনের জন্য কতগুলি ফর্মুলা, এগুলি আসলে একটু হয়তো শিখা লাগবে, নাহলে তো পুরোপুরি বলা ডিফিকাল্ট।
মেটাবলিক অ্যাসিডোসিসের জন্য উইন্টার্স ফর্মুলা, মেটাবলিক অ্যালকালোসিসের জন্য আমরা এখানে আরেকটা ফর্মুলা আছে কার্বন ডাইঅক্সাইড 0.7 ইন্টু। আমি অত ডিটেলস আলোচনায় যাচ্ছি না, কারণ এটা করতে গেলে অনেক সময় চলে যাবে। আপনার থার্ড স্টেপ হলো আমাদের কম্পেনসেশনটা আপনারা দেখে নেবেন। ফোর্থ স্টেপ হলো রেসপিরেটরি অ্যাসিডোস, কম্পেনসেশনের জন্য রেসপিরেটরি অ্যাসিডোস যদি অ্যাকুইট হয় আর কনিক হয়, এরকম যে কোনো একটা সিনারি কিন্তু চলে আসবে। এটা তো আমরা একটা স্যাম্পল দেখালাম, আর এটার জন্য আলাদা ফর্মুলা আছে অ্যাকুইট কেস এবং কনিক কেসে। লাস্টে দেখবেন যদি আনকম্পেনসেটেড হয় পিএস নট নর্মাল, আর পার্শিয়ালি কম্পেনসেটেড হলো পিএস নর্মাল, ফুল কম্পেনসেট হলে পিএস নর্মাল হয়ে যাবে। তো এটা দেখে আমাদের বুঝতে হবে। আর ফোর্থ স্টেপ হলো আমাদের ক্যালকুলেট অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপটা আমাদের নর্মাল আছে কিনা দেখতে হবে। এর জন্য হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, যেটাকে আমরা একটা নিউমোনিক হাকমা আর একটা হলো নাকমা, এগুলি অনেকগুলি এখানে কারণ দেওয়া আছে, এগুলি আপনারা দেখে নিতে পারেন। তো এগুলি দিয়ে আমরা বুঝতে পারি যে হাই অ্যানায়ন মেটাবলিক অ্যাসিডোসিস আছে কিনা। ফিফথ স্টেপ হলো ডেল্টা গ্যাপ, এটাকে বলা হয় ডিটেক্ট মিস ডিসঅর্ডার। এটা আসলে অ্যানায়ন গ্যাপ, ডেল্টা গ্যাপটা হলো অ্যানায়ন গ্যাপ -12 আর হলো বাইকার্বনেট 24 মাইনাস যে ডাটাতে যেটা দেওয়া আছে, এই দুইটার রেশিও যদি একের হয় তাহলে পিওর হাকমা, এটা পিওর মেটাবলিক অ্যাসিডোসিস। 1.2 উপরে গেলে মেটাবলিক অ্যালকালোসিস, আর লেস দেন 0.8 হলে হাকমা এবং নাকমা দুইটাই আছে। তো এইভাবে আমরা একটা স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ করার পরে আমরা বুঝতে পারি যে এটা একটু মাথা ঠান্ডা করে করতে হবে, অনেক সময় কনফিউশন অ্যারাইজ করে আর কি। লাস্ট স্টেপ হলো আমাদের ক্লিনিক্যাল কি কনটেক্সট। যদি ক্লু দেওয়া থাকে ডায়াবেটিস, তাহলে অবশ্যই চিন্তা করবেন ডায়াবেটিক কিটোসিস, সেপসিস দেওয়া থাকলে ল্যাকটিক অ্যাসিডোসিস, ভমিটিং দেওয়া থাকলে মেটাবলিক অ্যালকালোসিস, সিওপিডি দেওয়া থাকলে রেসপিরেটরি অ্যাসিডোসিস। কিছু ক্লু কিন্তু প্রশ্নতে দেওয়া থাকে, অনেক সময় অ্যাংজাইটি, হাইপার ভেন্টিলেশন, রেসপিরেটরি অ্যালকালোসিস। এই 6টা স্টেপ যদি আপনারা 1 বাই 1 অ্যাপ্রোচ করেন, তাহলে কিন্তু আলটিমেটলি ওই আসল ইয়াটা বেরিয়ে আসে আর কি। ঠিক আছে, আমরা এগুলো আর ডিটেলসে যাব না, আমি জাস্ট একটু হিন্টস দিয়ে রাখলাম। এটা হলো 18 years old girl present with primary amenorrhea, study the image and answer the question. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। স্যার আমার আগের প্রশ্নে একটা প্রশ্ন ছিল স্যার, করতে পারবো কি স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার জানার জন্য, যেমন স্যার আপনি ওখানে জানতে চাইলেন যে ফর ইনভেস্টিগেশন, আমরা আসলে এখানে তো স্যার আমরা ইনভেস্টিগেশনটা এটা কি রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এর জন্য নাকি শগ্রেন সিনড্রোমের জন্য, আমরা সেটা বুঝবো কেমন করে, মানে কোন জন্য চাওয়া হচ্ছে? এখানে প্রথম এই যে ডায়াগনোসিসে লেখা আছে ল্যাবরেটরি ফর টু ডায়াগনোসিস, আর প্রথম যেটা ইনভেস্টিগেশন সেটা হলো অ্যাসিড বেস ব্যালেন্স ইলেকট্রোলাইজে আন্ডারলাইং কজ কি। জি স্যার। ওইটাতে স্পষ্ট করা আছে, নিচেরটা হলো শগ্রেনের কজ, উপরেরটা হলো অ্যাসিড বেস রেনাল ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের কারণ বাইর করার জন্য। ঠিক আছে। তাহলে এটা দেখেন, একটা অনেক সময় পেডিগ্রি চার্ট এবং এক্সট্রা, অনেক সময় এখন তো কোরিলেশন ওসপি হয় বেশি, একটা দিয়ে দেয় না, অনেক সময় দুইটা কম্বিনেশন দেয়। এটা অনেক সময় সিমিলারিটিও থাকতে পারে, ডিসিমিলারিটিও থাকতে পারে। একজন আনসার করেন। টার্নার সিনড্রোম স্যার, অ্যাবসেন্স অফ 45 ক্যারিওটাইপ অ্যানালাইসিস 45XO স্যার। 45XO। হ্যাঁ, যেটা ইমেজ সেট, আর পরেরটা স্যার শর্ট থার্ড আর ফোর্থ মেটাকার্বন শর্ট স্যার। শর্ট আছে, কারণ একটা গ্রাজুয়ালি এটা কিন্তু ট্যাপার হয়। দেখেন এখানে থার্ড ফোর্থ এক্স্যাক্টলি এটা হলো শর্ট, এবং এটা ফিফথের সাথে একদম সেম লেভেলে আছে। এটাকে একটা সাইন আছে, এটার নাম কি? ওই স্যান্ডেল, ওই যে ওয়াইড স্পেস। না না, এটা হলো মেটাকার্পাল সাইন, আমি দেখাচ্ছি। তাহলে এটা হলো, এখানে দেখেন এক্স, এখানে কোনো ওয়াই নাই, তাহলে এখানে ক্রোমোজোমের এখানে ওয়াইটা নাই, তাহলে এটা 45XO, তাহলে কি হবে এটা? টার্নার সিনড্রোম স্যার। টার্নার সিনড্রোম। এটা এই ক্লুটা ধরতে পারলে আপনার
বাকি প্রশ্ন মেনশন দ্য ফাইন্ডিং ইন ইমেজ এ এন্ড বি, ক্লিনিক্যাল ডায়াগনোসিস, 5 কার্ডিওভাস্কুলার ম্যানিফেস্টেশন বলেন। স্যার aortic incompetence স্যার, bicuspid aortic valve, coarctation, coronary artery disease, হাইপারটেনশন হয়। hypertension হয় স্যার। আর 5 মরফোলজিক্যাল ফিচার্স বলেন। স্যার short stature, high arch palate, short low set ear স্যার, wave neck, broad shell chest or widening carrying ঠিক আছে, ওকে। মেনশন 5 নন কার্ডিয়াক ডিজিজ অ্যাসোসিয়েশন। নন কার্ডিয়াক ডিজিজ স্যার হচ্ছে স্যার গোনাডোব্লাস্টোমা থাকতে পারে স্যার, স্টিক গোনাড, দেন হচ্ছে স্যার ডায়াবেটিস থাকতে পারে স্যার, কোলোনিক কার্সিনোমা হতে পারে স্যার। ঠিক আছে, মোটামুটি আপনি বলে ফেলছেন। তাইলে আমরা ডেভিডসন একটা কিন্তু খুব সুন্দর চার্ট দেওয়া আছে। আমরা আসতেছি 45x karyotyping, unpaired X at the lower right. Hand radiograph demonstrate short third and fourth metacarpal in a patient পজিটিভ, এটাকে বলা হয় মেটা